আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তিনি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারো থেকে ধার করেছে কিংবা কামিং ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরি করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে, গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারণে। তাদের জেল সেন্টেন্স হয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম, আবেদন করলাম যারা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না, এরা আমাদের দেশের জন্য এই কাজ করেছে, তোমার দেশের আইন ভঙ্গ করেছে। যারা ইমোশনাল ছিল তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু, কিন্তু এই দেশের আইন, আমরা কি করতে পারি, আমাদের প্রতি সদয় হও। প্রথম জবাব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি। তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল। তো খুব আনন্দিত হলাম, তাকে ধন্যবাদ দিলাম। আর বহুদিন পরে আবার দেখি সেই একই রকম একটা, আবার এই আবেদন নিবেদন, আবার তাদেরকে মুক্তি দেওয়া। তারা শত কষ্ট করে বিদেশে গেছে, ধার দেনা করে গেছে, কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কিন্তু দেশের জন্য টান। সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে, তারা যে অজানা ছিল তা না, কিন্তু মন মানে নেই, আইন অমান্য করেছে জানা সত্ত্বেও। সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে। এই প্রথম সাক্ষাৎ বহির্জগতের সঙ্গে, তারা কি অবস্থায় আছে। আর আসলো এর পরে পরে আনোয়ার ইব্রাহিম, প্রধানমন্ত্রী মালয়েশিয়া। তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন। আমি এখানকার চিফ অ্যাডভাইজার হয়েছি, বন্ধু মানুষ, সে একটু সমর্থন জানাতে চায় বলে আমি আসবো। আমাকে অবশ্যই আসছেন। যেই মাত্র খবর হলো যে উনি আসছেন, সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সব সংখ্যাটা ছিল 17,000, পরে দেখলাম অনেক কম। প্রথমবার বলা 17,000 শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারে নাই। তারা টাকা পয়সা সব দিয়েছে, শেষ মুহূর্তে যেতে পারেনি, কারণ মেয়াদ শেষ হয়ে গেছে তাদের। এটা বহু লেখালেখি হচ্ছিল কি হতো। উনি যখন আসলেন ওনাকে বললাম যে একটা কাজ আমাকে করে দিতে হবে, এদেরকে নিয়ে যেতে হবে। সব টাকা পয়সা সব দিয়েছে, সবকিছু আছে, কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি, কাজে যোগদান করতে পারেনি, কাজে এটা নাকচ হয়ে গেছে। বন্ধু মানুষ না করতে পারে না কথাটা, বল ঠিক আছে আমি দেখবো। এখানে বসে অনেক পরামর্শ করলো, সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ, যে এটা তো পারা যাবে না। উনি বললেন আমি গিয়ে দেখি। তুই সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলেন, আসলে কঠিন কাজ, কারণ ওনার একার হাতে সমস্ত ক্ষমতা নাই এটা করার। উনি তবু পেছনে লেগে রইলেন। পরবর্তীতে আমি এবং আমার সহযোগী উপদেষ্টা আরো যারা আছেন তারাও গেছেন স্টেট ভিজিটে মালয়েশিয়া, তারই আমন্ত্রণ। সেই ভিজিটের আগাগোড়া বিষয় ছিল ওই 17,000 বা যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কিনা। পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক। সংখ্যা ঠিক হলো, এটা 17,000 হবে না, আরো কম হবে, 12,000 বা এরকম কিছু হবে। কেউ পরিষ্কার সংখ্যাটাও বলতে পারছিল না।
তো সেটা উদ্ধার হলো। সেটা হলো বহু লম্বা চড়া ইতিহাসটা, কিন্তু শেষ পর্যন্ত হলো। এটা করতে গিয়ে দেখা গেল এর দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। জাপান গেলাম, শুনলাম তাদের বহু লোক দরকার। আমরা বলি যে আমরা লোক নিয়ে বসে আছি, কত লোক লাগবে বলো, আর কোন কোন দেশ থেকে তোমরা লোক, ইতিমধ্যে তারা লোক নেওয়া শুরু করেছে, সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার। ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে, আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে, নেপাল থেকে লোক নিচ্ছে। এবং নেপাল থেকে খুব সম্ভব তখন যখন জাপান ভিজিট করি গত বছর, ইতিমধ্যে তারা 7,000 লোক নিয়ে গেছে নেপাল থেকে। জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কতজন, যেটা দেখো অতি নগণ্য পরিমাণ, 1000 2000। আমাদের নেপাল থেকে চলে গেল 7,000, বাংলাদেশ থেকে যেতে পারলো না, এটা কোন ধরনের কথা হলো, কোন ধরনের সরকার হলো এটা? তাহলে কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন। তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা 1 লক্ষ লোক পাঠাবো। আর কি বলতে পারি, এসব সংখ্যা বলা, সে যখন ওপেন এন্ডেড একটা কথা বলেছে, তারা বলছে হ্যাঁ আমরা 1 লক্ষ নেব। আমি অবাক হয়ে গেলাম, তারা 1 লক্ষ লোক, আরো বেশি বললে হতো, আরো বেশি রাজি হতো। আমি বললাম যে 5 বছরে 1 লক্ষ, 1 বছরের লক্ষ্যতে পাঠবো বুঝতেছি, কাজে একটা কথা বলতে হয়। বললাম যে 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে পারো, তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি, জাপানি ভাষা জানতে হবে, তার একটা স্কিল থাকতে হবে, এই হতো শর্ত, আর কিচ্ছু নেই। আমি খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে, দেশ বসে আসে, জাপানের মতো দেশ। চিন্তা করেন কেউ যদি জাপান যায়, 5 বছর 2 বছর কাটিয়ে আসে, তার ভাগ্য কিরকম খুলে যাবে, আর ফিরে আসবেই বা কেন? বল যারা এসছে তারা এখানে থেকে যায়, তাদেরকে জাপান ফেরত যেতে দেয় না, তার লোক দরকার। তাহলে আরো মজার কথা, এরকম লক্ষ লক্ষ লোক দরকার, আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে। কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো। জাপানের বহু শহরে বাস সার্ভিস, ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে। কারণ কি, ড্রাইভার নাই। বলছে যত ড্রাইভার পারো পাঠাও, আমাদের শহরগুলো চালু করতে হবে। আবার মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পড়ে আছে। আগে কৃষি কাজ হতো, কৃষিতে খুব উন্নত দেশ সেটা, তারা দে আর ভেরি প্রাউড অফ দেয়ার এগ্রিকালচার। জনশূন্যবিহীন, মানুষ নাই, জন নাই, বাড়িগুলো শূন্য পড়ে আছে, ট্রাক্টর ইকুইপমেন্টস সমস্ত পড়ে আছে। তো তোমরা লোক পাঠাও এগুলো যাতে আমরা চালু করতে পারি। সেই কথার সূত্র ধরে বহু লোক আসা যাওয়া করলো, জাপান থেকে আসলো, জাপানি যারা নিয়ে যাবে তারা আসলো, তাদের সঙ্গে বৈঠক করলাম। তার মধ্যে একজন বললো যে আমার কারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম, আমার 5,000 শ্রমিক কাজ করে আমার এখানে,
তার অর্ধেকেরও বেশি এখন 70 বছর পার হয়ে গেছে। আমি আর বেশি দিন ধরে রাখতে পারবো না, তারা অনেক আগে রিটায়ার করার কথা। তাদেরকে আমি ধরে রাখছি আমার কারণে আছে, কিন্তু 70 বছর পরে আর রাখা সম্ভব হবে না। আমার কারখানা বন্ধ করে দিতে হবে, আমার লোকটাও। এরকম বহু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, লোক নাই। এক অদ্ভুত পরিস্থিতি। কাজে এই পরিস্থিতির মোকাবেলায় আমরা কত দূরে আছি, যেখানে পাওয়ার জন্য লোক আগ্রহ করে বসে আছে, আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার মধ্যে একটা বড় করুণ কাহিনী। সে করুণ কাহিনীর একজন সাক্ষী এখানে উপস্থিত আছে, লুৎফে। মিডল ইস্টে যাই, যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, ভেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। আমাকে ইউএইর মিনিস্টার বলতে আমি নিজে সাক্ষী, যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম, সে বলল সে ডাক্তার। বেশভূষায় দেখলাম, কারণ তারা নিয়ে অনেক কথা উঠছে, বেশভূষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে, ডাক্তার তো হবার কোনো কথা প্রশ্ন ওঠে না। কিন্তু তার দাবি হলো আমার কাগজপত্র আছে, ডাক্তারের সার্টিফিকেট আছে তার, জেনুইন সার্টিফিকেট, এটা চেক করা হয়েছে, জেনুইন সার্টিফিকেট। বলতে আমরা কি করি এখন? অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করলো। আপনাদের হয়তো মনে আছে, একেবারে টোটালি সিল, বাংলাদেশে কোনো লেখা নেই, সব কাগজ ভুয়া। এক জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছে। লুৎফে বহুবার গেছে মাপ চাইবার জন্য, যাদেরকে মাফ করে দাও, সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে। তাকে বারবার পাঠাচ্ছি, বারবার গিয়ে এসে অনুরোধ করছে, আমরা এরপর থেকে নিজেরা চেক করে দেব। ওরা বলছে না, এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না, কারণ আমাদেরকে এত ঠকাইছে এই পর্যন্ত। প্রতিটি কাগজ ভুয়া, এইগুলো অবস্থা।